আসসালামু আলাইকুম টিভি স্টোরি টেলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে অনেকে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না কিংবা বলতে চান না পরিষ্কারভাবে। আমরা গত দুদিন আগে ঠিকানা মিডিয়ায় জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং খালিদ মহিউদ্দিন যে একটি সাক্ষাৎকার দিয়েছেন, কিংবা একটা সাক্ষাৎকারে আমরা শুনেছি যে তিনি প্রায় ১ ঘন্টা সময় নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন, যেখানে তিনি খালিদ মহিউদ্দিনের প্রায় সবগুলো প্রশ্নেরই সুন্দরভাবে সাবলীলভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তিনি সেখানে একটা প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন, এবং সেই প্রশ্নটা তিনি তার জায়গা থেকে, অর্থাৎ ডক্টর শফিকুর রহমান তিনি জামায়াত ইসলামের আমিরের জায়গা থেকে একটা লাইভ ইন্টারভিউয়ে তিনি যে কথাগুলো আসলে বলার মতো সেগুলো অবশ্যই তিনি সাবলীলভাবে, সুন্দরভাবে, যুক্তিকভাবে তিনি সেটি তুলে ধরেছেন, যুক্তিপূর্ণভাবে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আবার তিনি যে প্রশ্নটা এড়িয়ে গিয়েছেন এবং তিনি সেখানে তার অপারগতা প্রকাশ না করে তিনি সুন্দরভাবে তিনি সেটিকে স্কিপ করে তিনি অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। সেই প্রশ্নটা হচ্ছে জামায়াত ইসলামের ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে। এই বিষয়টা বা এই প্রশ্নটা শুধু আজকের না, এটা বিগত ৪০-৫০ বছর আগ থেকেই এটা নিয়ে নানানজন নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছে। তো এটা নিয়ে যে প্রশ্নটার উত্তর জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি দিতে পারেননি, কিন্তু সেটা নিয়ে আমরা দেখেছি ইতিমধ্যে বিভিন্ন মহলে বিভিন্নভাবে এই প্রশ্নটির উত্তর ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। তো আমিও আমার দৃষ্টিভঙ্গির আলোকে আমি টিভি স্টোরি টেলার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে কিছু বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব এই প্রশ্নটা শুধুমাত্র। প্রথমত আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জামায়াত ইসলামী একটি রাজনৈতিক দল। এটি কোনো ধরনের শুধুমাত্র দাওয়াতের কার্যক্রমের জন্য কিংবা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সংগঠিত কোনো দল না। এটি একটা রাজনৈতিক দল, যাদের নিজস্ব কর্মপদ্ধতি রয়েছে এবং যাদের নিজস্ব আইডিওলজি রয়েছে, এবং সেই আইডিওলজি বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমানদের আইডিওলজির সাথে সাদৃশ্যপূর্ণ। যেহেতু বৃহত্তর জনগোষ্ঠী মুসলমানদের আইডিওলজির সাথে সাদৃশ্যপূর্ণ, তো কাজেই তাদের যদি কোনো ধরনের ছোটোখাটো ভুল ত্রুটি থাকে, সেগুলো সে একটা রাজনৈতিক দল হিসেবে তার ভুল ত্রুটি থাকতে পারে, কিংবা তার সিদ্ধান্তে সেই ভুল ত্রুটিগুলো থাকতে পারে। কিন্তু আইডিওলজির ব্যাপারে কিন্তু কোনো ধরনের প্রশ্ন তোলা যাবে না, কেননা তারা একমাত্র আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লামের নির্দেশিত পথ পন্থা অনুযায়ী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করতে চায়। তো কাজেই এটা একজন মুমিন কিংবা একজন মুসলমানের যে সামগ্রিক দৃষ্টিভঙ্গি সেটির অন্তর্ভুক্তই হয়। তো জামায়াত ইসলামের রাজনৈতিক সিদ্ধান্ত ৭১-এ কী ছিল, এটি যদি আমরা বলি, প্রথমত আপনাকে খেয়াল রাখতে হবে যে তখন জামায়াত ইসলামের আমির কে ছিলেন। কেননা একটা রাজনৈতিক দলের বা ইসলামী কোনো দলের আমিরের আনুগত্য করা কিংবা আমির বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং আমিরের আনুগত্য করো। তো আমিরের আনুগত্য করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের পরবর্তী স্থান। কাজেই যিনি আমিরের আনুগত্য করবেন তিনি রাসূলের আনুগত্য করবেন, যিনি রাসূলের আনুগত্য করবেন তিনি আল্লাহর আনুগত্য করবেন। তো কাজেই এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। ৭১-এ যেহেতু জামায়াত ইসলামের আমির ছিলেন আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইহ, তো কাজেই তিনি ছিলেন পশ্চিম পাকিস্তানের একজন নাগরিক। সে সুবাদে চিন্তা করলেও, এটা একটা পয়েন্ট বলতেছি আমি কয়েকটা পয়েন্ট বলবো, তার মধ্যে এটাও একটা পয়েন্ট। সেই ভিত্তিতে চিন্তা করলেও জামাত ইসলামীর তখনকার রাজনৈতিক সিদ্ধান্তটা আমিরের সিদ্ধান্তের মধ্যেই পড়ে। অর্থাৎ আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইহ যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাটাকে বাস্তবায়ন করা কিংবা ফলো করা পূর্ব পাকিস্তানে যারা স্থানীয় পর্যায়ে ছিলেন তাদের জন্য সেটি আবশ্যক ছিল, এবং তারা সেটির বাইরে যাওয়ার কোনো ধরনের সুযোগ ছিল না। কাজেই সেটি তৎকালীন সময়ে আমিরের যে রাজনৈতিক ভূমিকা সিদ্ধান্ত ছিল বৃহত্তর জনগোষ্ঠীর মানুষের কল্যাণের জন্য, সেটি তখনকার অবস্থায় জামাতের দৃষ্টিভঙ্গিতে সেটি সঠিক ছিল, যেহেতু সেটি জামাতের আমিরের। পরবর্তীতে যেহেতু পাকিস্তান যখন ভাগ হয়ে যায়, তখন এই অঞ্চলের একজন আলাদা আমির হয়, আর পাকিস্তানের ওই অঞ্চলের জামাত সম্পূর্ণ আলাদা হয়ে যায়। এখন আর কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কিংবা পাকিস্তান জামাত ইসলামী দুটো এক না। দুটোর গঠন, কাঠামো, কর্মপদ্ধতি, কর্মপন্থা এবং ইমারত সব কিছুই কিন্তু আলাদা। এবার আসি আরেকটা পয়েন্টে, সেটি হচ্ছে ইসলাম আসলে কোনো দেশ কিংবা ইসলামী ভূখণ্ডকে ভাগ করার ব্যাপারে কি বলে। আপনি ইসলামী শরীয়তে অল্প একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন, কিংবা কোরআনের যদি বেসিক নলেজ থাকে আপনি বুঝতে পারবেন যে একটি ইসলামী রাষ্ট্রকে বিভক্ত করা কিংবা পার্টিশন দেওয়ার অধিকার কিন্তু মুসলমানদেরকে কিংবা ওই অঞ্চলে যারা নেতৃত্বে থাকবে সেই মুসলমানদেরকে কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি। অর্থাৎ আপনি যত সমস্যাই থাকুক না কেন, আপনাকে কোনো ইসলামী ভূখণ্ডকে ভাগ করার অধিকার দেওয়া হয়নি।
সেই দৃষ্টিকোণ থেকে বা সেই দৃষ্টিভঙ্গির আলোকে বলা যায় যে জামাত ইসলামী যে স্ট্যান্ড নিয়েছিল সেটি তৎকালীন সময়ে একটা মুসলমান রাষ্ট্রকে বিভক্ত করার জন্য মোটেও উপযোগী ছিল না। তারা সেই সিদ্ধান্তে কিভাবে আসবে যে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে ফেলবে, স্বাধীন করে ফেলবে, এটা তখন সম্ভব ছিল না এবং এটা এখনও সম্ভব না। যেমনইভাবে আমরা মনে করি না যে বাংলাদেশের যদি কোনো একটা ভূখণ্ডকে বা বাংলাদেশের কোনো একটা বিভাগকে যদি আলাদা করে দেওয়ার কথা কেউ বলে, কিংবা ওই বিভাগের লোকজন যদি তারা স্বায়ত্তশাসন চায় কিংবা তারা যদি স্বাধীনতা ঘোষণা করে, সেটিকে যেভাবে আমরা মোকাবেলা করব, সেটিকে যেভাবে আমরা ট্যাকেল দেব, ঠিক তদ্রূপভাবে আমাদের এই স্ট্যান্ডটাও তৎকালীন সময়ের ৭১ জামাত ইসলামের স্ট্যান্ড সেম স্ট্যান্ড ছিল। তো কাজে এই বিষয়ে এটা হচ্ছে ২ নম্বর পয়েন্ট। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে আপনারা যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি, ইতিহাস নিয়ে পড়াশোনা করেন, আপনারা জানেন যে ৭১-এর পূর্ববর্তী সময়গুলোতে পাকিস্তানের সাথে ছোট বড় মিলিয়ে ২-৩টা যুদ্ধ কিন্তু ভারতের হয়েছিল। তো ভারত কিন্তু নানা সময়ে নানাভাবে চেয়েছিল, যে বিশেষ করে ৪৭-এর দেশভাগের পর ভারতের ভয় আতঙ্ক ছিল যে এই অঞ্চলে যদি মুসলমানরা শক্তিশালী হয়ে ওঠে কিংবা পাকিস্তান যদি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে, তাহলে সেটি ভারতের জন্য হুমকি স্বরূপ হবে। কেননা ভারতের ভেতরে আরও ছোটো ছোটো অনেকগুলো প্রদেশ রয়ে গিয়েছিল যেগুলো আসলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিল কিংবা মুসলমানদের বসবাস ছিল। বিশেষ করে আপনারা জানেন যে জম্মু ও কাশ্মীরের সমস্যার সমাধান কিন্তু এখনও পর্যন্ত হয় নাই। একটি স্বাধীন স্টেট ছিল ভারতের মধ্যে হায়দ্রাবাদ রাজ্য, সে হায়দ্রাবাদ রাজ্যকেও কিন্তু একসময় ভারত তার অন্তর্গত করে ফেলেছিল, তার ভেতরে ঢুকিয়ে ফেলেছিল। এই ঘটনাগুলো কিন্তু আমরা যারা ইতিহাস সচেতন, রাজনৈতিক সচেতন, তারা জানি। তো ভারতের দুই পাশে মাথা ব্যথা থাকবে, ভারত এটা কখনোই চায় নাই। এবং ভারতের যখন গোয়েন্দা সংস্থা র প্রতিষ্ঠিত হয়, সেই র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অর্থাৎ 64 সালের দিকে ভারতের সাথে পাকিস্তানের বর্ডার যুদ্ধ হয় এবং সেখানে পাকিস্তান কিন্তু বিজয়ী হয়, ভারতকে ঠেকিয়ে দেয়। এবং তখনই ভারত বুঝতে পেরেছিল যে পাকিস্তানকে একসাথে থাকতে দেওয়া হবে না। এবং পাকিস্তানের সেনাবাহিনী শক্তিশালী ছিল ততক্ষণ যখন পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী এবং পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী এক হয়েছিল। অর্থাৎ আপনি পূর্ব পাকিস্তানে যেহেতু প্রায় ৭ কোটিরও বেশি মানুষের বসবাস, এই অঞ্চলের সেনাবাহিনীরা অনেক আত্মত্যাগী। সেটা এখনকার বাংলাদেশি মানুষের চিন্তাভাবনা বা তাদের এই যে স্বৈরাচার পতনের সময় তাদের যে সাহস উদ্যম আমরা দেখেছি, সেটি কিন্তু আজকের না, সেটি আগেও ছিল। তার মানে পাকিস্তান যদি এক থাকতো তাহলে এই সাহস শক্তি কিন্তু পুঞ্জীভূত হতো এবং এটা যৌথভাবে আরও বেশি শক্তি সঞ্চয় করতো পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার জন্য। তো ভারতের এটা একটা মাথা ব্যথা ছিল এবং তাদের গোয়েন্দা সংস্থা র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তারা পর্যায়ক্রমে পাকিস্তানের করাচিতে এবং পূর্ব পাকিস্তানের ঢাকায় বিপুলভাবে তারা র এজেন্ট এখানে মোতায়েন করে এবং পরবর্তীতে তারা ধাপে ধাপে কিন্তু তথ্যগুলো নেয় যে কিভাবে পাকিস্তানকে নিষ্ক্রিয় করা যায়, তাদেরকে কিভাবে রাজনৈতিকভাবে তারপরে সামরিকভাবে কিভাবে দুর্বল করা যায়, এই পরিকল্পনাগুলো ভারতের তৎকালীন সময়কার ইন্দিরা গান্ধীর সরকার কিন্তু নিতে থাকে। এই পর্যায়টা বা এই স্টার্টিংটা শুরু হয়েছিল কিন্তু জওহরলাল নেহরুর সময়কাল থেকে, কিন্তু পরবর্তীতে ইন্দিরা গান্ধী এসে সেটাকে বাস্তবায়ন করে। তো এবং সেটা কিভাবে তারা কত চতুরতার সাথে এটি করে যে তারা বাংলাদেশের যারা রাজনৈতিক নেতৃস্থানীয় ছিল তৎকালীন সময়কার শেখ মুজিবুর রহমান সহ এই আওয়ামী মুসলিম লীগ কিংবা আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিল, তাদের যেহেতু তখন জনসমর্থন বেশি ছিল, তাদেরকে কিন্তু তারা হাত করার চেষ্টা করে। আর পূর্ব পাকিস্তানের মানুষের শিক্ষা কিংবা সচেতনতা সেই সময়টাতে কী রূপ ছিল আমরা সেটি জানি। মানুষ কিন্তু এত গভীরভাবে চিন্তা করে নাই যে পাকিস্তান রাষ্ট্র যদি বিভক্ত হয় তাহলে সেটির সুফল কী হবে কিংবা সেটার বিফল কী হবে, এটা নিয়ে কিন্তু খুব একটা তারা চিন্তাভাবনা বিশ্লেষণ করতে পারেনি। ফলে তারা ভারতের যে ষড়যন্ত্র চক্রান্ত সেটার মধ্যে ফাঁদে পা দিয়েছিল। আমাদের অনেক ভোগান্তি ছিল, পূর্ব পাকিস্তানের প্রতি অনেক বেইনসাফি করা হতো, অনেক অধিকার খর্ব করা হতো, অনেক জুলুম নির্যাতন করা হতো। যেমনটা আমরা দেখেছি যে বাংলাদেশে গত 15 বছরে স্বৈরাচারী সরকার যেভাবে নির্যাতন জুলুম নিপীড়ন করেছে বাংলাদেশের মানুষের উপর, বিরোধী দলীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের উপর, তার চেয়েও কিন্তু খুব একটা বেশি নির্যাতন, নিপীড়ন, অধিকার হরণ, লুটতরাজ কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষ কিন্তু করে নাই। আপনারা চাইলে গত 15 বছরের পরিসংখ্যানের সাথে তৎকালীন সময়কার পাকিস্তানের অর্থাৎ পশ্চিমা শাসকদের নির্যাতন, জুলুমের, লুটতরাজের, অধিকার খর্ব করার পরিসংখ্যানটা আপনারা মিলিয়ে দেখতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে সেটি বর্তমান সময়টা থেকেও অনেক কম ছিল। তারপরেও কেন তখন মানুষের মনে এই যে স্বাধীনতার অধিকার কিংবা স্বাধীনতার আন্দোলনের চেতনাটা ঢুকিয়ে দেওয়া হলো? কেন সেখানে স্বায়ত্তশাসনের কথা বাস্তবায়ন করা গেল না? যদিও শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে বাংলাদেশে এই স্বায়ত্তশাসন চেয়েছিলেন, তিনি কিন্তু স্বাধীনতা চান নাই, তিনি স্বায়ত্তশাসন চেয়েছিলেন। মোটের উপরে দেশটাকে ভাগ করে ফেলবেন, এই চিন্তা শেখ মুজিবুর রহমানও করেন না। আপনারা ইতিহাসের বইগুলো খুলে যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে এই বিষয়টা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন। তো সেই সময়ে একটা রাজনৈতিক সচেতন দল হিসেবে জামাত ইসলামের স্ট্যান্ড কিভাবে তার দেশের বিরুদ্ধে হবে, যখন তারা জানতো যে ভারত সরকার কিভাবে সক্রিয়ভাবে এখন যেভাবে আমরা জেনেছি যে আওয়ামী লীগকে অর্থাৎ শেখ হাসিনাকে কিভাবে ভারত প্রোটেক্ট করেছিল গত 15 বছর, ক্ষমতায় রেখেছিল, ক্ষমতায় রাখার জন্য যা যা করার প্রয়োজন ছিল সব কিছু করেছিল। তো
তো সেটা কীভাবে আমরা আশা করতে পারি যে তৎকালীন সময় শেখ মুজিবুর রহমানকে ইন্দিরা গান্ধী যেভাবে সমর্থন দিয়েছিলেন, যেভাবে তাকে কবজায় রেখেছিলেন, সেখানেও তো সেম ঘটনাটা ঘটেছে, বরং সেটা আরও ভয়ঙ্করভাবে ঘটেছে, যে একটা দেশকে পার্টিশন দেওয়ার মতো পাকিস্তানকে আলাদা করে ফেলা হয়েছিল। কিন্তু পাকিস্তানের নাগরিক অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষ তাদের অধিকারের জন্য যদি সোচ্চার হতো এবং তারা যদি পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করতে পারতো, তাও অন্তত আমাদের দেশটা আলাদা হতো না, আমরা একটা বৃহত্তর জনগোষ্ঠীর বৃহত্তর সামরিক শক্তি নিয়ে পৃথিবীর বুকে টিকে থাকতে পারতাম। আমি জাস্ট এই 3টা পয়েন্ট থেকে বললাম, আরও অনেকগুলো পয়েন্ট ছিল, যেই পয়েন্টগুলো দ্বারা জামাত ইসলামী ৭১-এর সেই স্ট্যান্ডটা ছিল, তারা স্বাধীনতার বা দেশ বিভাগে, স্বাধীনতার না, তারা মূলত দেশ বিভাগের বিরোধিতা করেছিল। তারা অন্যান্য অধিকারগুলো কিন্তু ইনসাফের ক্ষেত্রে কিন্তু তারা বিরোধিতা করে নাই। আপনারা চাইলে সেই সময়কার পত্রপত্রিকাগুলো পড়ে দেখতে পারেন। জামাত ইসলামের যে স্ট্যান্ড ছিল সেখানে তারা শুধুমাত্র দেশকে আলাদা করা যাবে না, মুসলমান ভূখণ্ডকে পৃথক করা যাবে না, তারা এই স্ট্যান্ডে ছিল। আর আরেকটা বিষয় আপনাদের জানা উচিত, আপনারা দেখবেন যে পূর্বের মানুষজন যারা রয়েছে, প্রবীণ বৃদ্ধ লোক যারা রয়েছে, তাদের কাছ থেকে একটু খোঁজখবর নিলে জানতে পারবেন, তারা সর্বতোভাবে সবসময় একটা কথা বলেছে, মুক্তিযুদ্ধ না বলে তারা বলতেন গ্যাঞ্জাম গ্যাদারিং কিংবা হট্টগোলের বছর বলে ৭১-কে তারা জানতেন। অনেকেই গ্রামাঞ্চলে মফস্বলে তারা এটাকে যে একটা লিবারেশন ওয়ার হচ্ছে, তারা শুরুতে সেটা বুঝতেও পারেন নাই। তারা মনে করতেন যে বিভিন্ন সময় তো এই ধরনের ঝামেলা হয়, দাঙ্গা হয়, তারপরে বিভিন্ন ধরনের হট্টগোল হয়, হ্যাঁ, তারা এটাকে কিন্তু এক ধরনের সংঘর্ষ কিংবা ঝামেলা কিংবা এই যে জঞ্জাল গ্যাঞ্জাম এই ধরনের শব্দগুলো ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষজন বলতেন। তো ঝামেলার বছর ছিল সেটা যে পরবর্তীতে ভারতের ষড়যন্ত্রে ভূখণ্ডটি আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, সেই ইতিহাসটুকু আমরা যদি সত্যিকারভাবে সত্যটা যদি তুলে না আনতে পারি, তাহলে আমরা আগামী দিনে আমাদের নীতি নির্ধারণ কীভাবে করব? এখনও যদি আমাদের মানুষজন যারা সচেতন, যারা শিক্ষিত, তারা যদি এই সত্যটুকুকে অনুধাবন করতে না পারে, পাকিস্তান যদি ৪৭-এ যদি ভাগ না হতো, তাহলে আজকের বাংলাদেশ কিন্তু তৈরি হতো না। তো আপনাকে প্রত্যেকটা পরিক্রমাকে মিলাতে হবে এবং প্রত্যেকটার ঘটনাকে আপনাকে গুরুত্ব দিতে হবে সেই সময়ের পরিপ্রেক্ষিতে, সেই সময়ের স্ট্যান্ডটা কেমন ছিল, সেই সময়ের পারিপার্শ্বিকতা কেমন ছিল, সেই সময়ের ডিপ্লোমেসি কেমন ছিল, সেই সময়ের ভূরাজনীতি কেমন ছিল, সেই সময়ের জনগণের চাওয়া কেমন ছিল, জনগণের সচেতনতা কেমন ছিল, সব কিছু মিলিয়েই কিন্তু আপনাকে ওই সময়টাকে বিচার করতে হবে। ৫০ বছর আগের সময়কে ৫০ বছর পরের স্ট্যান্ডার্ড দিয়ে কখনো বিবেচনা করা, জাস্টিফাই করাটা যৌক্তিক সচেতন মানুষের কাজ হবে না। এটাই ছিল আমাদের জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের যে প্রশ্নটি তিনি ঠিকানায় লাইভে এড়িয়ে গিয়েছিলেন, সেটার আমাদের দৃষ্টিভঙ্গির আলোকে সেটির উত্তর হয়তোবা সেটি যদি জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্টভাবে জাতির উদ্দেশ্যে দেওয়া হয়, সেটি আরও যৌক্তিকভাবে দেওয়া হবে, আরও সুন্দরভাবে দেওয়া হবে, হয়তোবা আগামী দিনে সেরকম উত্তর আসতেও পারে। ফার্স্ট আমি আমার দৃষ্টিভঙ্গিটা আপনাদেরকে শেয়ার করলাম। ধন্যবাদ সবাই।